সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব পঞ্চম অধ্যায়ের একটি প্রোগ্রাম, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এই একটা প্রোগ্রাম ভালো করে বুঝাবো। এরপর তোমরা যদি এই প্রোগ্রামটা করতে পারো তাহলে আমি এই প্রোগ্রামের উপরে ভিত্তি করে কোনো প্রকার চেঞ্জ না করে অন্যান্য প্রায় 9টা থেকে 10টা প্রোগ্রাম তোমাদেরকে শিখাই দেব। একটা প্রোগ্রাম করে যদি আমরা 10টা প্রোগ্রাম করতে পারি তাহলে সবচেয়ে সহজ হয়ে যাওয়ার কথা কিনা। আর তোমরা আমার এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখো। আর পঞ্চম অধ্যায়টাকে আমরা যেরকম ভয় পেয়ে থাকি, যদি সহজ না করতে পারি তাহলে তোমরা কমেন্টে জানাই দিবা। এখন দেখো, আমাদের প্রথমেই দেয়া রয়েছে দুইটি সংখ্যার যোগফলের জন্য অ্যালগরিদম। তাহলে প্রথমে আমরা অ্যালগরিদমটা দেখি। এই দুইটি সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদমটা কি হবে? ধরা যাক আমি তোমাকে বললাম যে দুইটি সংখ্যা আমাকে যোগ করে দাও, তাহলে তুমি কি বলবা আমাকে? যে দাঁড়ান স্যার, আমি একটু রেডি হই। রেডি মানে কি? খাতা কলম নিয়ে রেডি হবা। তারপর আমাকে বলবা যে স্যার এখন সংখ্যা দুইটা বলেন, তারপর আমি যোগ করে দিচ্ছি। তাহলে আমি 2 নম্বরে গিয়ে কি করব? তোমাকে সংখ্যাটা আমি বলবো যে কোন কোন সংখ্যার আমি যোগ করতে বলতেছি। এখন সংখ্যাটা যখনই বললাম, তুমি সেই সংখ্যাটা নিয়ে কি করবা? এখন যোগ করবা। যোগ করার পরেই তো আমাকে জানাই দিবা যে স্যার আপনি এই সংখ্যা দুইটার যোগফল চাইছিলেন, এই সংখ্যা দুইটার যোগফল হচ্ছে এত। তারপর আমাকে যদি তুমি সংখ্যা দুইটার যোগফল বলে ফেলো, আর কোনো কিছু আছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য যে আমাকে এটা করে দাও, না আমি তোমার কাছ থেকে তো একটা বিষয়ে জানতে চাইছি যে আমাকে দুইটা সংখ্যার যোগফল করে দিবা তুমি। এখন যখনই তুমি সংখ্যা দুইটার যোগফল জানাই দিলা, এর মধ্য দিয়ে তোমার কাছ থেকে যেটা জানার ছিল শেষ হয়ে গেল। ঠিক এই বিষয়টাই যদি তুমি এইখানে লক্ষ্য করো, আমি তো এটাই করতে বলছি যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এখন কথা হচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল করব অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে কোন একটা সমস্যার ধাপে ধাপে সমাধান। ধরা যাক দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করব, এই সমস্যাটার জন্য যদি আমি ধাপে ধাপে ওটা করি তাহলে ওইটাকেই বলা হবে অ্যালগরিদম। আচ্ছা, অ্যালগরিদম করতে যাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? স্টেপ 1 দিতে পারি অথবা ধাপ 1ও দিতে পারবো। আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি, ধাপ 1 না লিখে স্টেপ 1 দিলাম। স্টেপ 1 প্রথম নাম্বার যে ধাপটা ছিল সেটা কি? স্টার্ট বা শুরু করা। যেমন আমি তোমাকে বললাম যে তুমি আমাকে দুইটা সংখ্যার যোগফল করে দাও। এখন তুমি বললা যে দাঁড়ান স্যার আমাকে আগে রেডি হতে দেন, আমি খাতাপত্র নিয়ে রেডি হই, তারপর আমাকে সংখ্যাটা বলেন। ওকে, তাহলে তুমি 1 নাম্বার কাজটা কি করলা? যে রেডি হতে বললা। তাহলে এই জন্য আমাদের 1 নাম্বার ধাপ হচ্ছে শুরু। ওকে, এখন স্টার্ট করলাম, করার পরে 2 নাম্বার ধাপে গিয়ে এখন আমরা কি করব? 2 নাম্বার ধাপে গিয়ে আমাকে এখন বলবা যে ঠিক আছে স্যার এখন সংখ্যা আমি রেডি হয়ে গেছি। এখন সংখ্যা কোন সংখ্যা দুইটার আপনি যোগফল করতে বলতেছেন? আমাকে সংখ্যা দুইটা বলেন, আমি সংখ্যা দুইটা যোগ করে দিব। এখন 2 নাম্বার ধাপে গিয়ে আমি কি যখনই সংখ্যা দুইটা বললাম সেটা সংখ্যা দুইটা তুমি গ্রহণ করবা। এই গ্রহণ করাকে কি বলা হবে? ইনপুট নেয়া। আমি এ একটা ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা দিলাম এবং বি ভেরিয়েবলের মধ্যে আর একটা সংখ্যা দিলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে এ আর বি কেন লিখলাম? ভেরিয়েবল বা কি? ভেরিয়েবল হচ্ছে কোন একটা চলক, বা এখানে বলা হচ্ছে কন্টেইনারের সঙ্গে তুলনা করা হয়েছে, এই ভেরিয়েবলটাকে কন্টেইনারও বলা হয়। যেমন জার বা কন্টেইনার, এটা একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমি কি রাখতে পারবো? আমি চাইলে এখানে পানি রাখতে পারবো, আবার কি এখানে কি শরবত রাখতে পারবো, বা যে কোনো স্যুপ রাখতে পারবো, এছাড়াও অন্যান্য উপাদানও রাখতে পারবো। এখন যেটাই চাবো সেটাই রাখতে পারবো। এই যে পাত্রটার নামই দিলাম আমি হচ্ছে একটা এ, অর্থাৎ এ নামক পাত্র। ঠিক এখানে আমি যেমন বলতেছি এখন তুমি আমাকে 50 এই সংখ্যাটা, এবং আর একটা পাত্রের মধ্যে আমি বললাম এই বি নামক পাত্রের মধ্যে বললাম যে এখানে 60, এই দুইটা সংখ্যাকে যোগ করে দাও। এখন আরেকজন তো বলতে পারে যে না স্যার আমাকে এখানে আপনি হচ্ছে 10 আর আরেকটা হচ্ছে 20, এই দুইটা সংখ্যার যোগ করে দিতে হবে। এখন কথা হচ্ছে যখন যে সংখ্যায় দেই না কেন, তাহলে এই পাত্রের মধ্যে গিয়ে জমা হচ্ছে। এ আর বি কে যদি আমি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? দেখো তো, যে সংখ্যাটা আমার এর কাছে যাচ্ছে
এ আর বি কে যোগ করলে এ আর বির মধ্যে যে সংখ্যাটা যাবে অটোমেটিক সেই সংখ্যাটা করে যোগ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় ভেরিয়েবল নিয়ে কাজ করি। তাহলে এ ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা থাকবে, বি ভেরিয়েবলের মধ্যে আরেকটা সংখ্যা থাকবে। এখন দেখো স্টেপ 3 তে কি হবে, স্টেপ 3 তে আমরা যখনই সংখ্যা দুইটা নিলাম, এখন এই সংখ্যা দুইটা যোগ করে কোন একটা ভেরিয়েবলের কাছে রাখবো। যেমন এখানে আমি কি সামের কাছে রাখতেছি ভেরিয়েবল, অর্থাৎ এই যে আরেকটা ভেরিয়েবল নিলাম, মানে দুইটা সংখ্যাকে যেহেতু যোগ করব, যোগ করে কার কাছে রাখবো, সামের কাছে। তাহলে এর কাছে একটা সংখ্যা রয়েছে, আবার বির কাছে একটা সংখ্যা রয়েছে। এ আর বি কে যোগ করার ফলে কার কাছে রয়েছে এই সংখ্যাটা, এখন সামের কাছে রয়েছে আমার রেজাল্টটা, সংখ্যা দুইটার যোগফল। এখন দেখো 4 নাম্বার স্টেপে গিয়ে কি হবে, স্টেপ 4 এ এসে আমার কি করবে, প্রিন্ট করে দেবে। আমি যখনই এই সংখ্যাটা যোগ করলাম, যেমন তোমাকে বললাম আমার এত এত সংখ্যা দুইটাকে যোগ করে দাও, তাহলে তুমি যোগ করে কি একটা রেজাল্ট পাবা। ওই একটা কার কাছে, তুমি মনে করো এই সামের কাছে রাখছো, এখন তুমি এই সামের রেজাল্টটা আমাকে জানাই দিলা। ঠিক এই প্রিন্টের সাহায্যে প্রদর্শন করা হয়। এই প্রিন্টের মধ্যে আমি বলে দিলাম কি সামের মান এত বা যোগফল এত। যখনই তুমি আমাকে এই সংখ্যাটার রেজাল্ট দুইটা, সংখ্যা দুইটার যোগফল জানাই দিলা, তখন আর কি কোনো কিছু জানার ছিল না, এর মধ্য দিয়ে প্রোগ্রামটা শেষ হয়ে গেল না। এই যে স্টেপ 5 এ এসে আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে। ইন্ড অথবা আমরা স্টপও লিখতে পারবো। বোঝা গেছে কি, এইটাই হচ্ছে কোন একটা সমস্যা ধাপে ধাপে সমাধান। আমরা কি করলাম, 1 নাম্বার ধাপে শুরু করলাম, 2 নাম্বার ধাপে সংখ্যা দুইটার যে যোগফল করতে চাইছি, সংখ্যা দুইটা তো না নিলে কখনোই পাবো না, এই জন্য এ আর বি ভেরিয়েবলের মধ্যে দুইটা সংখ্যা রাখলাম। এখন কি করছি, 3 নাম্বার স্টেপে গিয়ে যখনই সংখ্যা দুইটা পেলাম, তখনই কিন্তু আমি এখন যোগের প্রসেস চালাইতে পারবো। এই যে এ আর বি এর কাছে যেহেতু সংখ্যা রাখা আছে, এ আর বি কে যোগ করে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটা কি সামের মধ্যে রাখলাম। আর যেহেতু সামের মধ্যে যোগফলটা রয়েছে, এটাকেই প্রদর্শনের মধ্য দিয়ে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এই যে প্রোগ্রামের ইন্ড দ্বারা আমি প্রোগ্রামকে শেষ করে দিলাম। এরপর দেখবো আমরা ফ্লো চার্ট। শিক্ষার্থীরা এখন তোমরা দেখো ফ্লো চার্ট আমরা এখন তৈরি করে দেখব এই প্রোগ্রামারে ফ্লো চার্টটা কি রকম হবে। এই প্রোগ্রামের ফ্লো চার্ট যখন তৈরি করতে যাচ্ছি, তখন দেখো ফ্লো চার্ট অর্থ হচ্ছে কোনো একটা সমস্যা কি হবে, তোমার প্রতীকের সাহায্যে সমাধান হবে। এখন প্রতীকের সাহায্যে কিভাবে সমাধান করব, এখন লক্ষ্য করো তোমরা। এই যে আমরা প্রোগ্রামের এখানে কি করছিলাম, শুরু করেছিলাম, এখানে প্রোগ্রামের কি আমরা গ্রহণ করেছিলাম কোন একটা মান। এই যে কোন একটা মান গ্রহণ করা, আবার শুরু করা, পুনঃ এবং প্রক্রিয়াকরণ, এই যে যোগের প্রসেস চালাইছি, এইগুলো মূলত আমাদেরকে এক একটা প্রতীকের মধ্যে এক একটা বিষয় আমাকে উল্লেখ করে দিতে হবে। এই জন্য প্রতীককে কোন প্রতীক দ্বারা কি বোঝাবে এটা আগে জানবো, একটু সামান্য একটু দেখে নাও। কোন একটা প্রোগ্রামের শুরু বা শেষ বোঝাতে, অর্থাৎ শুরু অথবা আমরা শেষ বোঝাতে যে প্রতীকটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডিম্বাকার চিহ্ন। এরপর লক্ষ্য করো, এরপর আমরা কোনো একটা মান গ্রহণ করব। এই যে গ্রহণ করা বা প্রদর্শন করা, গ্রহণ করা অথবা প্রদর্শন যেটাই হোক না কেন, এর জন্য যে চিহ্নটা ব্যবহার করব সেটা হচ্ছে সামান্তরিক চিহ্ন ব্যবহার করব। এরপর কোনো একটা কাজ, প্রক্রিয়াকরণের কাজ, যেমন এখানে কি আমরা গ্রহণ করলাম, এরপর কি করছি প্রক্রিয়াকরণ, এই যে আমরা কি কাজ করছিলাম যে যোগের প্রসেসটা কিভাবে চালাবে, এই যে যোগের প্রসেসটা যেখানে চালানো হয়েছে এইটা মূলত প্রক্রিয়াকরণের কাজ। এখন এর জন্য কি ব্যবহার করতে হবে, প্রক্রিয়াকরণ চিহ্ন ব্যবহার করতে হবে। আর প্রক্রিয়াকরণ চিহ্ন হচ্ছে আয়তক্ষেত্র চিহ্ন। এরপর লক্ষ্য করো আমাদের কি রয়েছে, এরপর রয়েছে তোমার যে কোনো একটা প্রোগ্রামের সিদ্ধান্ত নেওয়ার জন্য, অর্থাৎ সিদ্ধান্ত কিছু চিহ্ন রয়েছে। যেমন সিদ্ধান্ত চিহ্ন রয়েছে, সিদ্ধান্ত চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়, রম্বস চিহ্ন বলা হয়। এরপর লক্ষ্য করো তুমি, এরপর কি রয়েছে আমাদের প্রবাহ দিক চিহ্ন রয়েছে, প্রবাহ চিহ্ন রয়েছে। প্রবাহ চিহ্নগুলো কিরকম, দিক নির্দেশক চিহ্ন, যেমন বলা হয় ডান দিকে বাম দিকে অর্থাৎ উপর নিচে, এইটা বোঝানোর জন্য আমাদের এটা কি এই চিহ্নগুলো ব্যবহার করা হবে, প্রবাহ চিহ্ন। এছাড়াও আমাদের কি রয়েছে আরেকটা চিহ্ন ব্যবহার করা হয় এখানে সবচেয়ে বেশি, যেমন সংযোগ চিহ্ন। এই যে সংযোগ চিহ্ন বলতে ছোট বৃত্তর মতো এটা, আর এইটা কিন্তু ডিম্বাকার চিহ্ন। একটু লক্ষ্য করবা এই চিহ্ন কয়টা দিয়ে আমরা কি করব, এই ফ্লো চার্টটা তৈরি করব। তাহলে এই জায়গায় যে কাজটা করা রয়েছে
সেইটাই জাস্ট আমি প্রতীকের মধ্যে দেব। দেখো তোমরা এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না, জাস্ট ফ্লো চার্টের মধ্যে যেহেতু প্রতীক দিয়ে দেখানো, এই জন্য প্রতীক দিয়ে সেটা দেখাই দিব। তাহলে এইখানে 1 নাম্বার ধাপে আমরা কি করেছিলাম, কোন একটা প্রোগ্রাম শুরু করেছিলাম, আর শুরু বলতে আমাদের কোন চিহ্নটা হয়, ডিম্বাকার চিহ্ন। এই যে স্টার্ট আমি ডিম্বাকার চিহ্নের মধ্যে দিয়ে দিলাম। এখন প্রোগ্রামটা শুরু করার পর কি দেখো তো, আমি ইনপুট না নিলে কি আমি কাজটা করতে পারবো বা প্রোগ্রামটা সমাধান করতে পারবো? পারবো না। এই জন্য আমাকে কি প্রোগ্রামটা ইনপুট নিতে হবে, আর ইনপুট নেওয়ার জন্য কোন চিহ্ন হয়, সেটা হচ্ছে সামন্তরিক চিহ্ন। আমরা জানি এই যে সামন্তরিক চিহ্নের মধ্যে আমি এখন নিব ইনপুট, নিব কি নিব, এ আর বি এর মান নিব। আমি বলে দিলাম এখানে দেখো যা দেয়া আছে হুবহু তাই দিলাম, জাস্ট এটা প্রতীকের মধ্যে দিয়েছি। এরপর লক্ষ্য করো তুমি, যখনই আমি সংখ্যা দুইটা নিলাম, এখন আমরা প্রক্রিয়াকরণের কাজটা করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। আর এই প্রক্রিয়াকরণের জন্য আমাদের কোন চিহ্ন রয়েছে, আমাদের আয়তক্ষেত্র চিহ্ন রয়েছে। এই যে সামের কাছে আমি এ আর বি কে আমি যোগ করে রেখে দেব। ওকে, এ আর বি কে যোগ করে কার কাছে রাখছি, সামের কাছে। এই প্রোগ্রামের মধ্যে যা রয়েছে দেখো সেম দেয়া আছে, এটা জাস্ট ধাপে ধাপে দেখাচ্ছি আর একটা প্রতীক দিয়ে দেখাচ্ছি। এখন লক্ষ্য করো, যখনই আমি যোগ করে সামের কাছে রাখলাম, এখন যোগফলটা কার কাছে আছে, সামের কাছেই তো আছে। এটাকে জাস্ট প্রদর্শন করে দেব। এই যে কোনো গ্রহণ, কোনো মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য সামন্তরিক চিহ্ন, এই যে সামন্তরিক চিহ্নটার মধ্যে আমাকে কি করতে হবে, এই প্রদর্শনের কাজটা আমাকে করতে হবে। তাহলে এখানে আমি প্রিন্টের সাহায্যে আমি বলে দিলাম যে কার মান প্রদর্শন করব, সামের মানটাকে প্রদর্শন করলাম। আর যখনই সামের মানটাকে প্রদর্শন করলাম, এর মধ্যে দিয়ে প্রোগ্রামটা শেষ। এই যে প্রোগ্রামের ইন্ট দ্বারা প্রোগ্রামের শেষ বুঝাই দিলাম। এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট, মূলত প্রতীকের সাহায্যে কোনো একটা সমস্যার সমাধান। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমরা কি করব, এই দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামটা তৈরি করব। এখন সি প্রোগ্রামের জন্য যেমন এখানে আমরা কি যে কোনো প্রোগ্রামের জন্য স্টার্ট কথাটা লিখেছিলাম, আমরা ফ্লো চার্টের মধ্যে স্টার্ট দিয়েছিলাম, কিন্তু এইখানে সি প্রোগ্রামের মধ্যে স্টার্ট বলতে কি কোড লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড দিতে হবে। হ্যাশ ইনক্লুড কথাটা আমরা লিখব, লেখার পর লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে stdio ডট এইচ কথাটা লিখবো। লেখার পরে এরপরে আমাদের কি লিখতে হবে, ইন্ট মেইন কথাটা লিখতে হবে। মেইন ফাংশনকে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এরপর আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষ দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের শুরু দেব। এই যে সেকেন্ড ব্র্যাকেটের শুরু দিলাম। এখন কথা হচ্ছে এতটুকুর মধ্য দিয়ে সি প্রোগ্রামে স্টার্ট কথাটা বোঝাবে, মানে কোন একটা প্রোগ্রাম শুরু করলাম। তাহলে যে কোনো প্রোগ্রাম আমাকে শুরু করার জন্য অবশ্যই প্রথমে স্টার্ট কথাটা লিখতেই হবে। আর ঠিক সি প্রোগ্রাম তৈরি করার জন্য যে কোনো প্রোগ্রামের সেটা হোক না কেন, আমাকে এতটুকু জায়গায় লিখতেই হবে, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু। এখন কথা হচ্ছে এই প্রোগ্রাম জাস্ট শুরু করে দিলাম। শুরু করার পর এখন আমার কি কি ভেরিয়েবল নিয়ে আমাকে কাজ করতে হবে, এ আর বি ভেরিয়েবলের মধ্যে আমরা দুইটা সংখ্যা রাখবো, আবার এই সংখ্যা দুইটাকে যোগ করে সামের কাছে রাখবো। এখন কথা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এরপরে একটা লাইন আমরা লিখবো, সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। আমি এখানে জাস্ট এটা পূর্ণ সংখ্যা যেহেতু যোগফল দেখাচ্ছে, এজন্য ইন্ট কথাটা ব্যবহার করলাম। ইন্টের পরে ওই ভেরিয়েবল আমার এখানে কি কি রয়েছে এইটাই দেখি, অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট যেটাই দেখি না কেন, আমার দুইটা ভেরিয়েবল দেখতেছি এবং এছাড়াও কি আরেকটা, এই দুইটা ভেরিয়েবলের মানকে যোগ করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। টোটাল তিনটা ভেরিয়েবল রয়েছে এখানেও তাই। ওই ভেরিয়েবলটা আমাদের প্রথমে ডিক্লেয়ার করে দিতে হয় সি প্রোগ্রামে। আর এখানে ইন্ট অথবা ফ্লোট ব্যবহার করতে হবে। এখন ইন্ট কখন ব্যবহার করব, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন ইন্টিজারের জন্য ইন্ট ব্যবহার করব, আর যখন ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করব তখন ফ্লোট ব্যবহার করব। এখন দেখো ভেরিয়েবল আমি কি এখন নিয়েছিলাম, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল এবং সাম আর একটা ভেরিয়েবল রয়েছে। এই ভেরিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করে দিলাম সি প্রোগ্রামের মধ্যে। এখন লক্ষ্য করো, আমি যদি এ আর বি এর মানটা না নেই তাহলে কি আমি যোগের প্রসেসটা চালাইতে পারবো? অবশ্যই আমাকে মানটা নিতে হবে। এই জন্য আমাকে বলে দিতে হবে প্রিন্ট এফ এর সাহায্যে যে আমাকে মান দাও, ইন্টার দা ভ্যালু অফ কথাটা লিখে দিব, ইন্টার দা ভ্যালু অফ, আমি বললাম এ আর হচ্ছে বি এর মান দাও। যখন এই মানটা দিবে তখনই আমি কি করতে পারবো, মানটা গ্রহণ করতে পারবো। এই যে গ্রহণের কাজটা এখন করব আমরা, সেটা হচ্ছে স্ক্যান এফ এর সাহায্যে গ্রহণ করা হয়। স্ক্যান এফ,
স্ক্যানএফ দিব। এখন কথা হচ্ছে কয়টা সংখ্যা আমি গ্রহণ করব, দুইটা সংখ্যা গ্রহণ করব, এ একটা ভেরিয়েবলের মান, বি একটা ভেরিয়েবলের মান। এখন দেখো এই যতটা সংখ্যা গ্রহণ করব ততটাই আমাকে এখানে পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট এফ লিখতে হবে। এখন আমি এখানে কি লিখেছি বলো তো দেখি, পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার লিখেছি, আর ইন্টিজারকে পূর্ণ সংখ্যা তো বলা হয়। এখন এই ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি হবে, আর যদি এখানে ফ্লোট টাইপের সংখ্যা নিয়ে কাজ করতাম তখন এখানে ইনপুট নিতাম যদি ভগ্নাংশ টাইপের সংখ্যা, তাহলে পার্সেন্ট এফ দিতাম। এখন যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করতেছি তাই পার্সেন্ট ডি দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে কয়টা পার্সেন্ট ডি দিব, যতটা সংখ্যা গ্রহণ করব তার জন্য ততটাই পার্সেন্ট ডি দিতে হবে। এখানে ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্ট ডি এবং পার্সেন্ট ডি, যতটা আমি সংখ্যা গ্রহণ করব ততটা পার্সেন্ট ডি দিব। এখানে দুইটা সংখ্যা গ্রহণ করব বিধায় দুইটা পার্সেন্ট ডি দিয়েছি। একটা বিষয় কি, একটা পার্সেন্ট ডির পর আরেকটা পার্সেন্ট ডি লেখার জন্য এখানে কোনো কমা ব্যবহার করিনি, কারণ এখানে কোনো কমা ব্যবহার করা যাবে না। এখন দেখো ইনভার্টেড কমা ক্লোজ করার পরে এখানে কমা দেব, দেওয়ার পরে যেটা আমার হচ্ছে এম্পারস্যান্ড চিহ্ন দিয়ে আমরা এ ভেরিয়েবলের মধ্যে যার কাছে সংখ্যাটা থাকবে এই প্রথম পার্সেন্ট ডিটা গ্রহণ করে তার কাছে পাঠাই দেব। আমি তো বলেছি এর কাছে একটা সংখ্যা থাকবে, অর্থাৎ ওই ভেরিয়েবলের নামটা লিখে দেব। এখন আমি এখানে কমা দেব, এরপর এন্ড চিহ্ন দেওয়ার পর কি দিব, বি দিব। দেওয়ার পরে দেখো আমি এখানে সেমিকোলন শেষে দিয়ে দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই। এই দ্বিতীয় পার্সেন্ট ডিটা কার কাছে পাঠাই দিবে, বির কাছে সংখ্যাটা পাঠাই দিবে। এখন এই প্রথম পার্সেন্ট ডি এর কাছে পাঠাই দিলে দ্বিতীয় পার্সেন্ট ডি বির কাছে, দুইটা সংখ্যা দুইটা ভেরিয়েবলের কাছে পাঠাই দিবে। এই জন্য আমরা যতটা ভেরিয়েবলের মান গ্রহণ করবে ততটা পার্সেন্ট ডি দিতে হয়। বোঝা গেছে তো? এরপর লক্ষ্য করো তোমরা, এরপর লক্ষ্য করো তোমরা এখানে কি রয়েছে, এই যে যখনই মানটা গ্রহণ করতে পারলাম তখনই আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। এখন এ আর বির কাছে দুইটা সংখ্যা আমার রয়েছে, এখন সংখ্যা দুইটা যোগ করে সামের কাছে রাখবো। এই যে সাম কথাটা লিখে আমি এ যোগ বি দিলাম, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের সংখ্যা, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা সংখ্যা রয়েছে, সংখ্যা দুইটা যোগ করে সামের কাছে রাখলাম। যখনই সামের কাছে রাখলাম সংখ্যা দুইটাকে, এর মধ্য দিয়ে কি যোগফল সামের কাছে থাকলো, এইটা আমরা জাস্ট প্রিন্টএফ এর সাহায্যে প্রদর্শন করে দেব। এই যে প্রিন্ট এফ লিখলাম, লেখার পরে কোন একটা মান গ্রহণ করার জন্য যেমন পার্সেন্ট দিয়ে দিলাম, আবার প্রদর্শনের জন্য আমাকে পার্সেন্ট দিয়ে দিতে হবে। এখানে মান কয়টা হয়ে গেছে, এখন বলো দুইটা সংখ্যা যোগ করার পর একটা সংখ্যা রূপান্তর হয়ে গেল, অর্থাৎ যোগফলটা। এই জন্য পার্সেন্ট আমার দিয়ে দিতে হবে এখানে একটা। কার মান প্রদর্শন করব, এই যে কমা দেওয়ার পর সেটা লিখবো, এই সামের মানটাকে আমি প্রদর্শন করব। এখানে লক্ষ্য করো যখন আমি এই সামের মানটাকে প্রদর্শন করলাম, বলো দেখি আর এই প্রোগ্রামের কোনো কিছু থাকলো না। এখানে সর্বশেষ আমরা রিটার্ন 0 দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব, তবে রিটার্ন 0 না দিলেও হবে। এখন দেখো এই প্রোগ্রামটা সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং দ্বারা আমি বুঝাই দিলাম, এখান থেকে প্রোগ্রামটা শেষ। অর্থাৎ শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য করো, আমাদের এই পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং গুলো অনেক জটিল লাগে, কিন্তু জটিল কখনোই নয়, এটা জাস্ট কপি পেস্টের মতো। এখানে দেয়াই থাকে আমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপক, আমরাই বুঝি না যে কিভাবে করতে হবে। ধরা যাক তোমার হচ্ছে সি প্রোগ্রাম দেয়া থাকলো উদ্দীপকে, তোমাকে বললো যে এর জন্য ফ্লোচার্ট তৈরি করো। এখন তুমি তো জানো আমি বলেছিলাম যে এতটুকু লেখার জন্য আমরা স্টার্ট কথাটা লিখে থাকি, দেখো স্টার্ট লিখলাম। এখন এখানে কি ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে সেগুলো এখানে জাস্ট একটা এক্সট্রা লাইন লিখে দিলাম যে ভেরিয়েবল আমার এ বি আর কি থাকবে, সাম থাকবে। এখন দেখো 2 নাম্বার, এই জায়গায় তো ইনপুটের আমরা শুরু করার পরে তো ইনপুট না নিলে প্রোগ্রাম চালাতে পারবো না, আর ইনপুটটা নেওয়া হয় এই স্ক্যানএফ এর সাহায্যে। এই স্ক্যানএফ এর মধ্যে কি কি নেওয়া আছে, এ একটা নেওয়া আছে, বি একটা নেওয়া আছে, ভেরিয়েবল দুইটা ভেরিয়েবলের মান নেওয়া আছে। জাস্ট এইখানে আমি ফ্লোচার্টের মধ্যে আমি সামান্তরিকের মধ্যে দিয়ে দিলাম ইনপুট নিব কি এ আর বি, যেহেতু ভেরিয়েবলের মান রয়েছে এ আর বির মান নিলাম, এইখানে যা রয়েছে সেটা সরাসরি দেখাই দেব। এরপর লক্ষ্য করো যখনই মানটা আমি পেয়ে গেলাম, এখন কি করব, এ আর বি কে যোগ করে সামের কাছে রাখা আছে, ঠিক। এরপর প্রসেসটা চালালাম, প্রক্রিয়াকরণ চিহ্নের মধ্যে এ আর বি কে যোগ করে সামের কাছে রাখলাম। এখন দেখো যখনই সামের কাছে রেজাল্টটা থাকলো, এই যে প্রদর্শন করার জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করি, এই প্রিন্টএফ এর সাহায্যে আমি কাকে প্রদর্শন করছি, সামকে প্রদর্শন করছি। এই জাস্ট প্রিন্টএফ দিয়ে আমি প্রিন্ট করে দিয়ে দিলাম সামের মানটাকে। এর মধ্য দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং দ্বারা কি বলা যায়, সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং দ্বারা এখানে ইন্ড বোঝায় বা শেষ। এই যে ইন্ডিং চিহ্নের মধ্যে আমি দিয়ে দিলাম
ইন্ট কথাটা লিখে প্রোগ্রাম এখান থেকে শেষ। ঠিক একই রকম ভাবে যদি এটা আমাকে বলতো যে ফ্লোচার্ট একটা উদ্দীপকে দেয়া আছে, আমাকে বললো হয় সি প্রোগ্রাম করতে না হলে অ্যালগরিদম করতে, তাহলে আমি কিভাবে করব? এই স্টার্টের জন্য জাস্ট এটা ধাপে ধাপে দেখাইতে হবে যে বিধায় এই কারণে স্টেপ 1 এর মধ্যে স্টার্ট দিলাম। এরপর 2 নাম্বার ধাপটা আমার কি ছিল, এখানে 2 নাম্বার স্টেপে রয়েছে মূলত আমার কোনো একটা মান গ্রহণ করা। জাস্ট এখানে 2 নাম্বার স্টেপ দিয়ে আমি স্টেপ ইনপুট নিব, এ আর বি কে ইনপুট নিয়ে আছে, এ আর বি কে নিলাম। 3 নাম্বার ধাপে কি করা রয়েছে, এখানে যোগ করা রয়েছে সংখ্যা দুইটাকে। 3 নাম্বার ধাপের মধ্যে স্টেপ 3 তে দিয়ে দিলাম, সংখ্যা দুইটা যোগ করে সামের কাছে রাখছি। 4 নাম্বার ধাপে কি করা হয়েছে, এই যোগফলটা জাস্ট প্রদর্শন করা হলো। এই যে 4 নাম্বার ধাপে স্টেপ 4 এ এসে প্রদর্শন করলাম, এর মধ্যে দিয়ে প্রোগ্রাম শেষ করা হয়েছিল বিধায় প্রোগ্রামের শেষ। এইভাবেই আমাদের যে কোনো একটা উদ্দীপকে থাকি, এখান থেকে আমাদের অপোজিট আরেকটা প্রোগ্রাম করতে বলে, হয়তো বা তোমাকে ফ্লোচার্ট করতে বলো, নালে অ্যালগরিদম, নালে সি প্রোগ্রাম। এখানে প্রোগ্রাম দেয়াই থাকবে আমাদের লেখা উদ্দীপক হিসাবে, জাস্ট আমাদের কপি পেস্টের মতো। তাহলে কিভাবে তোমরাই বলো, পঞ্চম অধ্যায় অনেক কঠিন, জাস্ট কপি পেস্ট আর কিছু না। যা আমরা কিভাবে কোনটা জায়গায় লিখবো সেটা, যেমন ফ্লোচার্টে কিভাবে লিখবো, অ্যালগরিদম কিভাবে লিখবো এবং সি প্রোগ্রাম কিভাবে লিখবো, এইটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে অবশ্যই মনে করবেন যে না, পঞ্চম অধ্যায় অনেক সহজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।